আচ্ছা, প্রত্যেকটা থিম ব্যবহার করার সময় তার কিছু পিএইচপি কোড লাগে। তো এইখানে অ্যাডভান্স এই ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করতে হলে আপনাকে বেসিক পিএইচপি জানতে হবে। বেসিক পিএইচপি বলতে খুব সিম্পল, অর্থাৎ বেসিক পিএইচপি বলতে পিএইচপি কিভাবে কাজ করে, ইফ ইলস এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আমরা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করব। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। আর এই থিমটা দিয়ে দিব, আপনারা সবাই প্র্যাকটিস করে আসবেন, অর্থাৎ যাতে নেক্সট গুলো দেখা যায়। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। এরপরে ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এখানে গিয়ে এই যে ফাইলগুলো আছে সব ফাইলগুলো আমরা নিয়ে যাব, তাই না? তো এখানে ইনডেক্স এইচটিএমএল কে আমরা ইনডেক্স পিএইচপি করব, এবং এখানে স্টাইল শিট নেই। তো অনেক সময় ক্লায়েন্ট টেমপ্লেট দিলে সেই টেমপ্লেটে দেখবেন যে স্টাইল শিটটা নাই। তো সেই ক্ষেত্রে কি করবেন, কারণ ইনডেক্স পিএইচপি আর স্টাইল সিএসএস এই দুইটা না থাকলে কিন্তু ওয়ার্ডপ্রেস থিম পাবে না, অর্থাৎ যতই চেষ্টা করেন ওয়ার্ডপ্রেস থিম কিন্তু পাবে না। তো সেই জন্য আমরা এখানে কি করব, একটা স্টাইল সিএসএস তৈরি করব। হ্যাঁ, ভিতরে আছে, সেটা আমরা বের করে নিয়ে আসবো না, কারণ সেটার সাথে ইমেজ লিঙ্কিং আছে বা অন্য কোনো কোড থাকতে পারে। তো সেটা আমরা যেরকম আছে সেরকমই থাকুক, কারণ ক্লায়েন্টের ওটা চেঞ্জ করা আমাদের উচিত হবে না। তো সেই জন্য আমরা আলাদা একটা সিএসএস ফাইল নিব। এটা আমরা সব শেষে কল করব, যাতে এটাকে আমরা ওভাররাইট করতে পারি। অর্থাৎ যে কোনো কোড লিখলে এইটা কিন্তু ওভাররাইট হবে। মানে কি, আমরা যখন এখানে দেখেন ইনডেক্স পিএইচপি তে যদি যাই, এখানে আমাদের সিএসএস আছে। যদি আমরা এখানে আরেকটা স্টাইল শিট নেই, যে আমাদের রুট ডাইরেক্টরিতে স্টাইল সিএসএস এটা আছে, তো এটা যদি থাকে, আমি কোড যদি এটাতে লিখি H1 ফন্ট সাইজ 25 পিক্সেল, আর যদি এটাতে লিখি H1 ফন্ট সাইজ 26 পিক্সেল, কোনটা পাবে? নিচেরটা প্রায়োরিটি পাবে, অবশ্যই নিচেরটা প্রায়োরিটি পাবে। তো সেই জন্য আমরা এখানে স্টাইল শিটটা নিলে আমাদের দুই দিক দিয়ে উপকার, যে থিমে যদি কোনো কাস্টম সিএসএস দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা এটা পারলাম, আবার দেখা যাচ্ছে আমাদের এখন এটা করাই লাগবে, সেই জন্য আমার দুই দিকে উপকৃত হলাম। তো এখানে দেখেন, প্রত্যেকটা থিম ডেভেলপ করার সময় আমার কিছু পিএইচপি কোড লাগে। তো সেই পিএইচপি কোডগুলোর জন্য আমরা টিউটোরিয়ালের মধ্যে দেখানো হয়েছে যে ব্রাইটপ্রেস নামে একটা থিম আছে, সেই থিমের থেকেও আমরা নিব। আবার ওয়ার্ডপ্রেসের লেটেস্ট একটা থিম আছে, সেই থিমটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওরাই তৈরি করছে যে সোর্স কোডগুলো নেওয়ার জন্য। সেই থিমটার নাম কি আপনারা জানেন? এটা হচ্ছে underscore.me, এই ওয়েবসাইটে যাবেন। তো আপনারা খাতা কলম নিয়ে আসবেন নেক্সট ডে থেকে। নিয়ে আসার পরে এই যে মানে ঠিকানাগুলো দিচ্ছি, যে টুলসগুলোর কথা বলছি, এগুলো লিখে নিলে সবচাইতে সুবিধা হবে। তো underscore.me এটা হচ্ছে একটা থিম জেনারেট সাইট, যেখান থেকে আপনি থিমের সোর্স কোডগুলো খুব সহজেই পেতে পারেন। এখানকার থিমের সোর্সগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের যেই কোডগুলো ব্যবহার করা উচিত সেই কোডগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে যে কোনো নামে একটা থিম বিল্ড করে নিব, যে কোনো নামে এখানে নাম দিয়ে জেনারেট। আপনি যদি আরো কিছু চেঞ্জ করতে চান, এখানে থিমস এইগুলো চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আমরা সিএসএস এ যেটা দেওয়া লাগে সেটা এখান থেকে জেনারেট হবে। তারপর জেনারেটে ক্লিক করলে দেখবেন একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটা মানে খুব ছোট একটা ফাইল, অর্থাৎ 20 কিলোবাইট মতো, খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে, 27 কিলোবাইট। তো এই ফাইলটা আমরা কি করব, এই ফাইলটা আমরা ডাউনলোড করে আমাদের একটা সোর্সে রাখবো। অর্থাৎ এখানে আমি যে কোনো একটা জায়গাতে রেখে দিই। তো আমি এখানে এটা রেখে দিলাম জাস্ট সোর্সগুলো পাওয়ার জন্য। তো এখন দেখেন, এইখান থেকে যদি আমরা কাজ শুরু করি, অর্থাৎ আমরা আসি কোথায়, ইনডেক্স পিএইচপি আসি।
তো এখানে দেখেন অ্যাসেটস কিন্তু হবে না, অর্থাৎ আমাদের অ্যাসেটস ফোল্ডারটা থাকলে এখানে ওয়ার্ডপ্রেস পাবে না, আমাকে ওয়ার্ডপ্রেসে ডাইনামিকলি এটা দিতে হবে। তো প্রত্যেক জায়গাতে অ্যাসেটস দেওয়া আছে, আমি যদি একবারে রিপ্লেস করে দেই সেক্ষেত্রে আমার সবচাইতে সুবিধা। তো অ্যাসেটসের অংশটুকু ব্লক করে আমি এখানে দিব কি পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, তারপরে এখানে স্ল্যাশ অ্যাসেটস, অর্থাৎ অ্যাসেটস এর পরিবর্তে আমার এটা হবে। বুঝতে পারছেন এখানে কি হলো? তারপর রিপ্লেস অল করলে আমার যত জায়গায় অ্যাসেটস আছে প্রত্যেকটা কিন্তু রিপ্লেস হয়ে গেল, ইমেজ বলেন যাই বলেন। তো আপনার যদি আলাদা আলাদা থাকে, দেখা যাচ্ছে জেএস থাকলো, সেখানে জেএস না হয়ে হবে কি পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, এটা হবে। এরপরে আপনাকে দুইটা হুক সেট করতে হবে। নাম্বার 1 হুক হচ্ছে যে পিএইচপি ডাব্লিউপি হেড, আর এরপরে বডিতে স্ক্রিপ্টগুলো আসার জন্য পিএইচপি ডাব্লিউপি ফুটার। এই হুকটা দিয়ে কিন্তু আপনার থিমের বিভিন্ন প্লাগইনের প্রয়োজনীয় স্ক্রিপ্টগুলো এখানে চলে আসে। আর যেটা ব্রাইট পেজ থিম, সেই থিমটাও আমরা ব্যবহার করব এখানে, অর্থাৎ সেখানে কিছু কোড দেওয়া আছে। মানে এই থিমটার কোডটা পরিচিত, এই থিমটা যদি অনেক পুরাতন তারপরেও মানে মোটামুটি ব্যবহার করার যোগ্য আছে আর কি। যেমন এখন আমরা হেডার, এখানে হেডার পিএইচপিতে যদি যাই, এখানকার যে ডাইনামিক কোডটা অর্থাৎ টাইটেলটা আমরা ডাইনামিক করে ফেলি। এখানে যা যা কোড আছে প্রত্যেকটাই আমরা ডাইনামিক করে ফেলবো। আমরা এখানে টাইটেলটা ডাইনামিক করে ফেললাম, আর এখানে মোটামুটি সবই ডাইনামিক হয়ে গেছে। তো এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটটার জন্য স্ক্রিনশটের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের জন্য স্ক্রিনশটের সাইজ হচ্ছে 450x600, অর্থাৎ আমাদের উইড হবে হচ্ছে এখানে 600। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এখান থেকে আইএমজি দিয়ে লোগোটা যেটা সেটাকেই আমি স্ক্রিনশট করি। এটার নাম হবে স্ক্রিনশট পিএনজি। screenshot.png। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি লোকাল হোস্ট। আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে ড্যাশবোর্ডে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে দেখবো যে আমরা যেই থিমটা ওইখানে দিয়েছি সেই থিমটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, স্টাইল শিটটাও এখানে ডাইনামিক করতে হবে। তো স্টাইল শিট ডাইনামিক করার জন্য এখানে পিএইচপি ব্লগ ইনফো, এখানে স্টাইল শিট ইউআরএল এটা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কোড এখানে দেখবেন যে প্রত্যেকটা কোড কোডেক্সে পাওয়া যাবে। এখানে STYL স্টাইল শিট ইউআরএল, অর্থাৎ স্টাইল শিটের ইউআরএল থেকে HREF অর্থাৎ ডাইনামিকলি এটাও চলে আসবে। তো আমরা থিমটা এখানে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে লগ ইন করে দেখব যে আমাদের প্রত্যেকটা অংশ এখানে পেয়েছে কিনা। অর্থাৎ অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের থিমটা, যে থিমটা এখানে দিয়েছি। এখানে দেখেন যে CSS এ আমাদের কিন্তু কোনো থিমের নাম দিয়ে দেওয়া হয় নাই, এজন্য কিন্তু এখানে আমাদের ফোল্ডার নেম শো করছে। তো এখানে যদি আপনি ইনফরমেশন দিতে চান, যেমন এখানে 2014 এটা একটা ইনফরমেশন আছে, এটা যদি আপনি ইনফরমেশন দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে স্টাইল শিটটা আছে এখানে দেখবেন যে স্টাইল CSS যেটা আছে সেখানে কমেন্ট আকার এখানে দিতে হবে যে থিম নেম, আপনি যে কোনো নামই এখানে দিতে পারেন, নাউন। এখানে দেখেন এখন কিন্তু আমার ওই নামটা শো করছে, অর্থাৎ স্টাইল শিটের যে CSS সেখান থেকে কিন্তু পাচ্ছে। তো এরপরে অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে আমরা সাইট ভিজিট করব যে যে থিমটা আমাদের সম্পূর্ণ আসছে কিনা। এখানে দেখেন প্রত্যেকটা ফাংশন কিন্তু অর্থাৎ থিমের পেয়েছে, এবং WP হেড এবং WP ফুটার কাজ করছে কি করে এটা বুঝবো কি করে বলেন তো?
হ্যাঁ, উপরে হেডার বার আছে, এটা দেখে আমরা বুঝবো যে ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুটার কাজ করছে, কারণ এই বারটা আছে কিছু অংশ ডাব্লিউপি হেড থেকে আর কিছু অংশ আছে ডাব্লিউপি ফুটার থেকে। দেখে কেটে দিয়ে দেখবেন যে ফুটার কেটে দিলে সিএসএস, হেডার কেটে দিলে, হেড কেটে দিলে সিএসএস পাবে না, আর যদি ফুটার কেটে দেন এর জন্য প্রয়োজনীয় যে স্ক্রিপ্টগুলো সেই স্ক্রিপ্টগুলো পাবে না। অর্থাৎ আপনার ফাংশন থেকে এই জিনিসগুলো আসে। আমি ফাংশনেরও কাজ দেখাবো, আপনাদের অনেক ফাংশনের কাজ দেখানো হবে এই থিমে কাস্টম ফাংশন যুক্ত করার জন্য। তো তাহলে এখানে আমরা থিমটা অ্যাক্টিভ করলাম, এখন আমাদের টোটালি ডাইনামিক করতে হবে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ব্লগিং ইঞ্জিন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আপনি যে কোনো থিম যদি ইনস্টল করেন সেক্ষেত্রে ইনস্টল করার পরেই আপনি দেখতে পারবেন যে সেই থিমটার ব্লগ পেজ দেখা যাচ্ছে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল পোস্ট শো হবে, এবং সেটার ডিফল্ট অ্যাসেন্ডিং কি থাকবে বলেন তো? লেটেস্ট পোস্ট আগে থাকবে, অ্যাসেন্ডিং মানে সাজানো, অর্থাৎ লেটেস্ট পোস্ট কিন্তু আমাদের আগে থাকবে, নতুন একটা পোস্ট করলে সেটা কিন্তু আগে চলে আসবে, এরকম অ্যাসেন্ডিং থাকে। তো আমরা এই থিমটাতে কি চাচ্ছি, এই থিমটাতে কি আমার লেটেস্ট পোস্ট এখানে আছে না ব্লগ পেজে চলে যাবে? অর্থাৎ আমরা ওয়েলকাম পেজ কিন্তু আলাদা একটা পেজ হবে, তো সেই জন্য আমাদের কিন্তু একটা টেমপ্লেট তৈরি করতে হবে, যেই টেমপ্লেটটাকে আমরা বলবো যে এটা হোম পেজ হবে, আর ডিফল্ট যে ইন্ডেক্স পিএইচপি সেটা আমাদের চলে যাবে ব্লগ পেজ। তো সেই জন্য আমরা কি করব, এখানে আমাদের ব্লগ পেজ নামে কোনো পেজ এইচটিএমএল এ ডিজাইন করা নাই, আমরা নিজেরা ডিজাইন করে নেব। তো এখন আমাদের যেই পেজটা আছে অর্থাৎ ইন্ডেক্স পিএইচপি সেটাকে আমরা একটা কপি করব, কারণ এটাই তো আমার ইন্ডেক্স পিএইচপি হবে, তাই না? তো এটাকে কপি করার পরে টেমপ্লেট ওয়েলকাম, এবং এটাকে অবশ্যই আমাকে নাম দিয়ে দিতে হবে। তো টেমপ্লেট ওয়েলকাম করার আগে আমরা ভাগ করে নেই, আর এটা আমাদের অ্যাডভান্স হয়ে গেছে, আমরা টেমপ্লেট ওয়েলকামটা কেটে দেই, কারণ আমাদের এখন হেডার ফুটার এভাবে ভাগ করতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের এখানে খেয়াল করবেন যে আমরা প্রথমে এইচটিএমএলটা ওপেন করেছিলাম, এখানে যদি আমি পোর্টফোলিওতে যাই সেক্ষেত্রে দেখেন যে হেডিংটা ঠিকই থাকছে, নিচের অংশ কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে এই অংশটুকু, যে অংশটুকু প্রত্যেকটা পেজে থাকবে সেই অংশটুকুকে আমরা বলবো হেডার, নিচে আমাদের এই অংশটা হচ্ছে ফুটার, আর এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। তো সেই জন্য আমরা হেডার ফুটার এই অংশে আমরা টোটালি ভাগ করে ফেলবো। তো ভাগ করে ফেলার জন্য এখানে দেখেন ইন্ডেক্স পিএইচপি ওপেন করার পরে আমাদের যেটা হেডার আমাদের এই পর্যন্ত হেডার, তো এই অংশটুকু আমরা নিয়ে কাট করে পিএইচপি গেট হেডার, এবং আমরা এখানে দিলাম হেডার ডট পিএইচপি। কি করলাম, আমরা জাস্ট নতুন একটা ফাইল নিয়ে সেভ করলাম, ওই লোকেশনে সেভ করে একটা নাম দিলাম হেডার পিএইচপি। ঠিক একইভাবে আমরা এখানে নিচের থেকে ফুটারটা আলাদা করে নেব, অর্থাৎ এই যে আমাদের এই অংশটুকু ফুটার, এটা হচ্ছে পিএইচপি গেট ফুটার। আমরা ফুটারটা আলাদা করে নিলাম, অর্থাৎ হেডার এবং ফুটার আলাদা করে নিলাম, আর এই বাদ বাকি যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো হবে আমাদের স্লাইডার। তো স্লাইডারটা আমরা আলাদা করব না, এখানে যেহেতু ওয়েলকাম টেমপ্লেটে চলে যাবে। তো এরপরে আমরা যেটা করব, ইন্ডেক্স পিএইচপি এটাকে কপি করব, কপি করার পরে টেমপ্লেট ওয়েলকাম পিএইচপি। এবার এইখানে আমরা অবশ্যই আমাদের নাম দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওয়েলকাম টেমপ্লেটটা পাবে না। টেমপ্লেট নেম ওয়েলকাম টেমপ্লেট, অর্থাৎ আমরা ওয়েলকাম টেমপ্লেট দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে হোম পেজ হিসেবে সেট করতে হবে, ওয়েলকাম টেমপ্লেট তৈরি করলেই কিন্তু হবে না, সেটাকে পেজ থেকে অ্যাড নিউ, আমরা দুইটা পেজ অ্যাড করব, সেটা হচ্ছে হোম, সেটা আমরা ওয়েলকাম টেমপ্লেট ব্যবহার করব। তারপরে আরেকটা পেজ তৈরি করব, সেটার নাম হচ্ছে ব্লগ, সেটা আমার ডিফল্ট টেমপ্লেটই থাকবে, সেটাকে কিন্তু কোনো টেমপ্লেট ব্যবহার করা যাবে না। এরপরে সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে আমাদের কিন্তু এটাকে দিয়ে দিতে হবে যে ওয়েলকাম পেজ হবে হোম আর এই পেজ হবে ব্লগ, কারণ এখানে দেখেন যে ফ্রন্ট পেজ ডিসপ্লে সেখানে ডিফল্ট হয়ে থাকে ইয়োর লেটেস্ট পোস্ট, তো আমরা চাচ্ছি না যে লেটেস্ট পোস্টটা আমাদের এখানে ফ্রন্ট পেজে ডিসপ্লে হোক, তো সেই জন্য আমরা ওইটা দিয়ে এখানে সেভ চেঞ্জ করে এবার দেখেন, এবার এখানে নিউ এর বদলে এডিট পেজ আসছে। কেন এডিট পেজ আসছে? কারণ এইটা একটা পেজ, এরপরে আপনি বুঝতে পারবেন যে এটা একটা পেজ হিসেবে আসছে, তাহলে এটা আমাদের একটা ওয়েলকাম পেজ হলো, তখন আমরা এটা কাস্টমাইজ করার জন্য রেডি। তো এরপরে আমরা মেনুটাকে ডাইনামিক করব। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন, আমি একটু দ্রুত আগাচ্ছি যেহেতু আপনারা অ্যাডভান্স আর কি, ঠিক আছে? কারণ এই অংশগুলো কিন্তু আমাদের টিউটোরিয়ালের মধ্যে আছে, আমি স্পেসিফিকলি যাব যখন ফাংশনের কাজগুলো আসবে, প্রত্যেকটা ফাংশন তখন ভালোভাবে বুঝাই দেব। অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য আপনাদের থিম ডেভেলপমেন্টের যেই টিউটোরিয়ালগুলো, সেই টিউটোরিয়ালগুলো ভালো করে দেখে আসবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। তো এখন আমরা মেনুটাকে ডাইনামিক করব, অর্থাৎ এইখানে যে মেনুটা আছে সেই মেনুটাকে ডাইনামিক করব। তাছাড়া এখানে কোনো স্ট্যাটিক কোড থাকলে সেই স্ট্যাটিক কোডটা আমরা এখান থেকে দেখে নেব যে স্ট্যাটিক কোড আছে কিনা। তো এখানে দেখেন যে স্ট্যাটিক কোড এই যে একটা আছে
যে এইন্ডা এ সুপার কুল ডিজাইন কোম্পানি। তো এখানে তো আমার স্ট্যাটিক কোড থাকবে না, অর্থাৎ আমি এখানে দিব হচ্ছে পিএইচপি ব্লগ ইনফো, এইখানে আমাদের হবে হচ্ছে টাইটেল। আচ্ছা, এখানে টাইটেল হলো, তারপরে এবার এই যে ট্যাগলাইনটা হচ্ছে কি আমাদের ব্লগ ইনফো ডিসক্রিপশন। আচ্ছা, এটা দিয়ে দিলাম, অর্থাৎ স্ট্যাটিক কোড কোনো কিছু থাকবে না, যেটা যে কোড হবে আমরা পিএইচপি দিয়ে ডাটা কল করবো, অর্থাৎ তাহলে আমরা সেটিং এ গিয়ে যেটা দিব সেটাই কিন্তু আমাদের সাইটে চলে আসবে। আর এরপরে আছে আমাদের মেনু। তো মেনুটার স্ট্রাকচার সবসময় যে কোনো একটা PHP টু HTML করার পরে সেটাকে যদি ওয়ার্ডপ্রেসে করতে চান, মেনু স্ট্রাকচারটা আপনি আগে দেখবেন। দেখেন এইখানে কিন্তু মেনু ইউএল মানে ইউএল এর মধ্যে আছে কি ন্যাব পুল রাইট, অর্থাৎ এই যে ক্লাসটা আছে আমাদের কিন্তু এই ক্লাসটা আনতে হবে যখনই আমরা মেনু সেট করব। প্লাস এখানে দেখেন প্রত্যেকটা মেনুর মধ্যে আইকন আছে, এই আইকনটা কিন্তু আমাদের আনতে হবে। তো এই জিনিসগুলো যখনই আনতে যাব তখন এইখানে কিন্তু আমাদের এগুলা সেট করতে হবে। তো মেনু সেট করতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাংশন পিএইচপি। তো ফাংশন পিএইচপি কিসের জন্য লাগে? মেনু লাগে, উইজেটের জন্য লাগে, বা যে কোনো ফাংশনের জন্য ওয়ার্ডপ্রেসের এক্সটেন্ড করার জন্যই ফাংশনস ডট পিএইচপি এই ফাইলটা লাগবে। তো আমরা এই ফাইলটা তৈরি করি, নিউ টেক্সট ডকুমেন্টে যাই, এখানে functions ফাংশনস, এটা হবে প্লুরাল। অনেকে দেখা যাচ্ছে ফাংশন দিয়ে আর কাজ করছে না, কারণ আমরা তো একটা ফাংশন ব্যবহার করছি না, এখানে অনেক ফাংশন থাকবে, এই জন্য এই ফাইলটার নাম হবে কি ফাংশনস পিএইচপি। এরকম সমস্যায় পড়ছেন কেউ? আচ্ছা, গুড। সমস্যায় যত পড়বেন তত সমাধান। আচ্ছা, এটা আইকনটা চেঞ্জ হলো না কেন? আচ্ছা থাকুক, সমস্যা নেই। পিএইচপি ফাংশন শুরু হয় হচ্ছে পিএইচপি দিয়ে শুরু, পিএইচপি দিয়ে শেষ। এরপর আপনি যত ইচ্ছা তত ফাংশন এখানে যুক্ত করতে পারেন। আমি এখানে আপনাদের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন হুক সম্পর্কে পরিচিতি দেবো, অর্থাৎ একটা থিমকে আপনি ফাংশন দিয়ে চেঞ্জ করতে পারেন, অনেক কিছু আছে। তো এখন আমরা আস্তে আস্তে আসি যে প্রথমে আমরা চাচ্ছি যে এই থিমটাতে মেনু সাপোর্ট করুক। তো মেনু সাপোর্ট করার জন্য এখানে দেখেন যে এই আমি আগে বললাম যে ইউএল এর ক্লাস কি আছে, ন্যাব ফুল রাইট, এইটা কিন্তু আমাদের রাখতে হবে, অর্থাৎ ডিফল্ট ভাবে আমাদের মেনু ফলব্যাক করতে হবে, কারণ একটা থিম ইনস্টল করার পরেই কিন্তু ক্লায়েন্ট মেনুগুলো সেট করে না। ইনস্টল করার পরে থিমটা একটু দেখে আসে যে এক নজর দেখি তো আমার থিমটা কেমন হলো। তো ইনস্টল করার পরে যদি আপনার থিমটা ভেঙে যায় সেক্ষেত্রে সেই কিন্তু আর ওইদিকে যাবে না। তো সেই জন্য আমাদের ফলব্যাক ডাটা প্রথমে রাখতে হবে যে ইনস্টল করার পরেই যেন ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের স্যাম্পল পেজ এবং হোম থাকে সেটা যেন মেনু অনুযায়ী ফরম্যাটেড হয়ে থাকে। তো সেই জন্য আপনার এই যে ব্রাইট পেজের ফাংশনটা খুব ভালো লাগছে আমার কাছে, যে ব্রাইট পেজের ফাংশনটা আছে এখানে দেখেন। ফাংশনটা প্রথমে বলা আছে যে দুইটা ফাংশন নেওয়া হয়েছে, যে অ্যাড অ্যাকশন করে মেনুটা তো রেজিস্টার করা হয়েছে, তারপরে একটা ফাংশন নেওয়া হয়েছে যে রেজিস্টার মেনু। আর এখানে বলা হচ্ছে যদি রেজিস্টার মেনু থাকে সেক্ষেত্রে মেনুটা রেজিস্টার করুক, অর্থাৎ যদি সে মেনুটার ডাব্লিউপি, এইখানে দেখেন এখন কিন্তু মেনু নাই, অর্থাৎ এখানে আমি অ্যাপিয়ারেন্সে গেলে মেনু নাই। যদি এখানে বলা হচ্ছে যদি মেনু সেট করে সেক্ষেত্রে আমার রেজিস্টার ন্যাব মেনু ফাংশন থেকে কার্যকর হবে, ঠিক আছে। তারপরে আবার বলা হচ্ছে যে ডিফল্ট মেনুর জন্য একটা ফাংশন রাখছে যেটা ডিফল্ট ভাবে আপনার হোম ইউআরএল থাকবে, আর লিস্ট পেজেস নামে একটা টাইটেল এলআই অর্থাৎ লিস্ট পেজেস থাকবে। অর্থাৎ এই যে ফাংশনটা, এই ফাংশনটা আপনারা কপি করবেন, কপি করার পরে আপনাদের ফাংশনে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি যদি ড্যাশবোর্ড রিলোড করেন সেক্ষেত্রে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে মেনু চলে আসছে। কেন আসছে? ফাংশনে গিয়ে আমরা রেজিস্টার করছি, মেনুটা রেজিস্টার করছি, এখানে আসছে। এখানে কিন্তু উইজেট আসে নাই, কেন আসে নাই? আমরা কিন্তু উইজেট রেজিস্টার করি নাই। তো এখানে মেনুটা আমরা রেজিস্টার করলাম। তো আমরা যদি এখানে দেখি হেডার পিএইচপিতে যদি দেখি, এখানে আমাদের মেনুর ইউএল লাগবে কি, ইউএল ক্লাস এইটা। তো আমরা টোটালটাই নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের ফাংশনে মেনু ইউএল ড্রপ মেনু ওইটাতে ছিল, তো আমাদের এখানে কপি পেস্ট করে আমরা এটা দিয়ে দেব। না দেওয়া থাকলে সেক্ষেত্রে আপনার এই ডিফল্ট মেনু রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার ইয়ে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই অংশটুকু ব্যবহার করবেন, রেজিস্টার ন্যাব মেনু, অর্থাৎ এই কোডটুকু কপি করে ওই কোডের পরিবর্তে শুধু আপনি এইটুকু ব্যবহার করলে আপনার এনাফ। যদি আইডি বা ক্লাস থাকে সেক্ষেত্রেই আমাদের ঝামেলাটা হবে ডিফল্ট মেনু ফল ব্যাক করার জন্য। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই মেনুটার নাম মেইন মেনু, এই পর্যন্ত ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে মেনু এখানে কল করব, অর্থাৎ এখানে মেনু যদি আমি কল করতে চাই সেক্ষেত্রে আমাদের সহজ পদ্ধতি হচ্ছে পিএইচপি ডাব্লিউপি ন্যাব মেনু, তারপরে এবার আমরা এর মধ্যে অ্যারাই দিয়ে অপশন দিব, এখানে অ্যারাই দিয়ে অপশন দেবো। কিন্তু এখানে কিন্তু আমাদের শুধুমাত্র মেনুকে কল করলে হবে না, অর্থাৎ মেনুকে কল করার পরে সেটা ডাটা ফল ব্যাক করতে হবে। তো সেই জন্য ব্রাইট পেজে যে হেডারে যে আপনার হেডার পিএইচপিতে যাবেন সেটাতে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমি ব্যবহার করব। এখানে দেখেন যে
এই যে হেডার পিএইচপি তে ফাংশনটা আছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে ফাংশনটা এখানে বলা হচ্ছে যে ইফ মানে যদি ফাংশন এক্সিস্ট ডাব্লিউপি ন্যাব মেনু কেউ যদি সেট করে সেই ক্ষেত্রে থিম লোকেশন ডাব্লিউপি যে মেইন মেনু, অর্থাৎ আমাদের এখানে ফাংশনে বলা হচ্ছে যে মেনুটার নাম হচ্ছে ডাব্লিউপি যে মেইন মেনু, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ডাব্লিউপি যে মেইন মেনু থেকে মেনু নাও মেনুর আইডি। তো আমাদের তো আইডি দরকার না, আমাদের কি দরকার? ক্লাস। মেনু ক্লাস। ক্লাস কি দরকার আমাদের? এই যে ক্লাস, অর্থাৎ এই ক্লাসটা কিন্তু ইউএল এর ক্লাস, ঠিক আছে। তো মেনু আমরা এই শুধুমাত্র ক্লাসটা নেব, অর্থাৎ মেনু ক্লাস হবে আমাদের এইটা। যদি মেনু না থাকে এখানে বলা হচ্ছে ফল ব্যাক সিবি, সেক্ষেত্রে ডাব্লিউপি যে ডিফল্ট মেনু। কোনটা ডাব্লিউপি যে ডিফল্ট মেনু? এই যে যেটা আমরা রেজিস্টার করলাম সেই মেনুটা এখানে ফল ব্যাক হবে। আর এখানে বলা হচ্ছে এলস, যদি এই মেনুগুলো না থাকে সেক্ষেত্রে ডাব্লিউপি যে ডিফল্ট মেনুটা এখানে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ইউএলটা এটা এখন কেটে দিতে পারি। তো এখানে দেখেন আমাদের মেনু কিন্তু আইকন আছে, অর্থাৎ এই আইকনটাকে দেখে খেয়াল রাখতে হবে। এটা ফন্ট অসমের আইকন ব্যবহার করা আছে বলে এটা আমরা এটা ব্যবহার করব। তো এটা আমরা কেটে দিই। এখানে আছে কি আই ক্লাস, আইকন হোম, আইকন কমেন্টস, আইকন টাস্কস। তো এগুলো আমরা পরে দিব। তো এখন আমরা মেনুটা এইভাবে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি সাইট রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখেন যে হোম আমাদের আছে কি স্যাম্পল পেজ, হোম আর ব্লগ, অর্থাৎ ডিফল্ট মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে। এখনো কিন্তু আমরা মেনু সেট করি নাই। অর্থাৎ আমরা যদি কি করতাম, আমরা যদি এই ফলব্যাক ডাটা না দিতাম, মনে করেন মেনু ক্লাস আমাদের মানে না দিতাম, সেক্ষেত্রে কি হতো? এখানে আমাদের একদম লিস্ট আকারে পেজ এখানে চলে আসতো, কারণ আমাদের মেনুটার ক্লাস পাইতো না, ঠিক আছে। এই জন্য আমরা এত কষ্ট করলাম। তো এরপরে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার পরে অটোমেটিক্যালি মেনু তৈরি হবে। এটা ওয়ার্ডপ্রেস মানে 3.8 এর একটা নতুন ফিচার। দেখেন এখানে মেনু তৈরি করা লাগলো না, অন্য ওল্ডার ভার্সনগুলোতে মেনু তৈরি করা লাগতো। হ্যাঁ, এটাতে অটোমেটিক্যালি একটা মেনু তৈরি হয়ে যায়, কারণ মেনুতে আসলেই ওয়ার্ডপ্রেস বুঝতে পারছে যে আপনি একটা মেনু তৈরি করার জন্যই আসছেন, সেই জন্য ওরা অটোমেটিক্যালি এটা দিয়ে রাখছে। তো আমরা এখানে চাচ্ছি হোমের জন্য হোম আইকন। তো সেই জন্য এখানে দেখেন আই ক্লাস অর্থাৎ আই ক্লাস আইকন হোম, অর্থাৎ আমরা হোম আইকনের জন্য হোম আইকন চাচ্ছি। এবং এটা মেনুটা তৈরি করার পরে এই যে মেইন মেনুতে কিন্তু সেট করতে হবে, সেট না করলে কিন্তু আসবে না। অর্থাৎ এখন দেখেন যে আমাদের হোম যে আইকনের কাছে আইকন চলে আসছে, কিন্তু এইখানে যেভাবে আইকন আসছে সেভাবে কিন্তু আসছে না, ওইখানে সমস্যা হয়েছে। তো আমরা এখন কি করব, এই যে আইকনটা আছে এই আইকনটাকে আমরা কাস্টম সিএসএস, এই যে যেটা করলাম কাস্টম সিএসএস, সেটা দিয়ে আমরা এটাকে এখানে ফিক্স করবো এবং সেই সিএসএসটা রাখবো। অর্থাৎ আমাদের এখানে দেখেন এই আইটাকে আমরা ডিসপ্লে, এখানে আমি যদি ইনলাইন স্টাইল শিট দিয়ে করে দেখাই, এটার হচ্ছে ডিসপ্লে ব্লক, তারপরে হচ্ছে এটা টেক্সট অ্যালাইন সেন্টার অথবা ক্লিয়ার বোথ, আর ডিসপ্লে ব্লক হবে না। আর এখানে উইড 100%, সরি উইড 100%, অর্থাৎ আমাদের এইটা দিলে হচ্ছিল। অর্থাৎ আমাদের কি করতে হবে, ন্যাব ডিপ ক্লাস যেটা আছে সেটা নিব। ডিপ ক্লাস কি আমাদের ন্যাব কলাপস, অর্থাৎ আমাদের যে সিএসএস সেখানে আমি কাস্টম সিএসএস এখন দিতে প্রস্তুত। ডিপ ক্লাস ন্যাব কলাপস আই, এর মধ্যে যা আই থাকবে, অথবা আমি আরেকটু নেস্টেড করে দিতে পারি, অর্থাৎ এর মধ্যে ইউএল এল আই এ আই, তাই না? তাহলে আমরা আরো নেস্টেড করে দিলে আমাদের আর সমস্যা হবে না, অর্থাৎ ইউএল এল আই এ আই। তাহলে এরপরে আমরা এই যে স্টাইল শিটটা পেলাম, এই সিএসএসটা আমরা এখানে এখন দিয়ে দিতে পারছি। অর্থাৎ কাস্টম স্টাইল শিট নেওয়ার যে সুবিধাটা, এটা কি বুঝতে পারছেন? অর্থাৎ এটা কিন্তু কাস্টম স্টাইল শিট নিলাম বলেই কিন্তু আমি এই কাজটা করতে পারছি। তো এখানে আমি আই ক্লাস হোম, আই ক্লাস সার্ভিস, ওইখানে যে যে আইকনগুলো ছিল সেই আইকনগুলো এখন কিন্তু দিতে পারবো। অর্থাৎ আপনারা এইগুলোতে আইকন সেট করতে পারবেন না? অর্থাৎ তাহলে আমাদের এই ওয়ার্ডপ্রেস থিমটার মেনুটা কিন্তু আইকন সাপোর্টেড। এটা থিমের যখন আপনি কোথাও সেল করবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন লিখতে হবে যে ইফ ইউ ওয়ান্ট আইকন মেনু দেন ইউ হ্যাভ টু ইউজ আই ক্লাস অমক, আই ক্লাস অমক, এগুলার যতটা আইকন ব্যবহার করা যাবে ততটা আইকনের লিস্ট দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার ওই আইকনগুলো ওইখানে সে ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে আমরা তাহলে এখন এটাকে ডাইনামিক করে ফেললাম। তো এখন আমরা আস্তে আস্তে আগাই, সেটা হচ্ছে আমাদের পেজ পর্যন্ত যাই। অর্থাৎ আমরা যদি সার্ভিস পেজে যাই সেক্ষেত্রে দেখেন যে এখানে সার্ভিসের সুন্দর টাইটেল আসছে, একটা সাব টাইটেল আসছে, এখানে দেখা যাচ্ছে একটা আইকন আসছে। এই আইকনগুলো চেঞ্জ করার একটা ফাংশন আমরা সেট করতে পারি। তারপরে এইগুলো আমরা ডিফল্টভাবে আগে ডিফল্ট পেজটা করে নিই, তারপরে আমরা শর্টকাটগুলো করব। তো এখানে আমরা সার্ভিস পেজ করার জন্য কোন পেজটাকে কপি করব এখানে বলেন তো?
ইন্ডেক্স পিএইচপি কে কপি করব, কারণ এছাড়া আমাদের অন্য কোনো টেমপ্লেট আমরা এখনো করি নাই। অর্থাৎ পেজ পিএইচপি এখানে কপি করলাম, কপি করার পরে আমার যা যা লাগবে না, যেমন এখানে আমাদের কি লাগবে না, স্লাইডার লাগবে না। এইখানে আমাদের এটা লাগবে, অর্থাৎ এখানে হচ্ছে না, এটাও লাগবে না, এটাকে না, আমাদের ভুল হয়েছে। আমি হচ্ছে পেজ পিএইচপির জন্য সার্ভিস এইচটিএমএল কে কপি করব, কারণ আমাদের ওইটাই হচ্ছে পেজ টেমপ্লেট, অ্যাপ্রোপ্রিয়েট পেজ টেমপ্লেট, ঠিক আছে। অর্থাৎ পেজ পিএইচপি। তো এখানে আমাদের রিলোড করি, এখানে আমাদের লাগবে না হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ এই যে হেডার তো আমাদের লাগবে না, এটার পরিবর্তে আমরা কি লিখব, পিএইচপি গেট হেডার। তারপরে আমাদের ফুটারে এখানে পিএইচপি গেট ফুটার। তারপরে আমাদের এখানে আরো অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাদের লাগবে না, শুধু আমরা একটা অংশ রাখি, তাছাড়া বাদ বাকি যেমন এটা আমাদের লাগবে না। হ্যাঁ টেমপ্লেটে আছে, কিন্তু এটা তো সার্ভিস পেজের জন্য, যেগুলো আমরা এইচটিএমএল ডাটা কোনোটাই রাখবো না, এগুলো আমরা শর্টকাট দিয়ে আনবো যাতে এইচটিএমএল ডাটা অটো জেনারেট হয়। এখানে আমরা জেনারেল পেজ করছি, অর্থাৎ আমাদের পেজের টাইটেল এরকম আসবে আর এখানে কন্টেন্ট হবে, এই অংশটুকু করছি শুধু, যাতে আমরা আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারি। তারপরে পেজের মধ্যে কি কি এইচটিএমএল ডাটা রিট্রিভ হবে বা জেনারেট হবে সেটা আমরা পরবর্তীতে দিব। তো এখানে দেখেন যে সার্ভিসেস, এটা হবে আমাদের পিএইচপি দা টাইটেল, আর পিএইচপি দা টাইটেল, আর এইখানে আমাদের এই টোটাল এটার বদলে হবে, এভাবে দিলে কাজ করবে না, কারণ ওয়ার্ডপ্রেসে যে কোনো পেজ আনতে হলে আমাদের লুপ ব্যবহার করতে হবে, লুপ ছাড়া কিন্তু কাজ করবে না। তো লুপের আমি ডাটা কোথায় পাবো, সেটা আপনি চাইলে যে আমাদের ব্রাইট পেজ থিম থেকেও নিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে আন্ডারস্কোর যে থিমটা সেটা থেকে নিয়ে আসতে পারেন। তবে ব্রাইট পেজ থেকে নিয়ে আসি, এখানে পেজ পিএইচপি তে দেখবেন যে দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে টোটালি আমি নিয়ে আসি, কপি, এইখানে দা কন্টেন্টের বদলে এটা নিয়ে আসলাম, আর এখানে যে এইটা পোস্ট টাইটেল লাগবে না, আমরা এখন আপাতত কমেন্ট সেকশন রাখবো না, আমাদের দরকার এই অংশটুকু, অর্থাৎ এখানে ডিপ ক্লাস পোস্ট হোক সমস্যা না, আপনি যদি মনে করেন তাও হবে না সেটাও আপনি মুছতে পারেন। এখানে আপনি দিলেন যে পিএইচপি দা কন্টেন্ট, এবং আপনি যদি মনে করেন যে 404 ইরর দিবেন, যদি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে এই অংশটুকু জাস্ট আপনারা এই অংশটুকু আপনাদের কপি করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। অর্থাৎ আমাদের দরকার কি, এই লুপটা আবার আপনি এখান থেকেও শুরু করতে পারেন, আবার উপরে থেকে শুরু করতে পারেন, তবে দা টাইটেলের জন্য কোনো লুপের প্রয়োজন হয় না, বিধায় আমি উপরে যাচ্ছি না। তবে আমাদের উচিত হচ্ছে এই যে লুপটা, এই লুপটা আমাদের পেজ টাইটেলের এখান থেকে শুরু করা এবং এইটার শেষ করা হচ্ছে ঠিক ডিপ শেষে। কেন করলাম এটা, কারণ এখানে দেখেন আমাদের এই লুপের উপরেও কিছু ডাটা প্রয়োজন, যেমন এই ডাটাটা আমাদের ডাইনামিক করতে হবে, যেটা আসবে আমাদের কাস্টম ফিল্ড থেকে ওয়ার্ডপ্রেসে। তো আমি যদি লুপটা ভিতরে রাখি, লুপের ভিতরে ছাড়া কিন্তু কাস্টম ফিল্ড কাজ করবে না। তো সেই জন্য আমি লুপটা নিয়ে নিলাম যে আমার যে পর্যন্ত আমার কোড দরকার, অর্থাৎ যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত আমি লুপটাকে মুভ করে নিলাম। এই অংশটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝে হ্যাঁ বলার সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এইরকম সৎ সাহস থাকতে হবে, কারণ এখানে কিন্তু আপনারা শিখতে আসছেন, তো শিখতে আসে যদি না বুঝে বলেন তাহলে তো সমস্যা, ঠিক আছে। এই জিনিসটা আমি আবার বুঝাইতে চাচ্ছি, আমি জানি কিন্তু আপনারা বুঝেন নাই, কিন্তু না বুঝে বলছেন হ্যাঁ বুঝছি, ঠিক আছে। হ্যাঁ বুঝছি বললে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে আমি কি করলাম, লুপটা ছিল আমার কন্টেন্টের মধ্যে, তাই না? তো লুপটা যখনই কন্টেন্টের মধ্যে থাকবে তখন এই পিএইচপি দা কন্টেন্ট কাজ করবে, কোনো সমস্যা নেই এর। কিন্তু আমাদের এখানে একটা স্ট্যাটিক ডাটা আছে, যেই ডাটাটা আমরা আনতে চাচ্ছি পোস্টের মধ্যে থেকে, কারণ এক একটা পেজের থেকেই প্রত্যেকটা পেজের স্ল্যাগ কিন্তু আলাদা হবে। এখানে বলা হচ্ছে হেয়ার আর দ্য সার্ভিস উই অফার, তো অ্যাবাউট পেজেও কি এটা হবে যে হেয়ার আর দ্য সার্ভিস উই অফার, অথবা হতে পারে যে অ্যাবাউট পেজে যে লার্ন অ্যাবাউট আস মোর ফ্রম হেয়ার, এরকম হতে পারে না? পোর্টফোলিও জায়গায় আওয়ার শোকেস অফ লেটেস্ট ওয়ার্ক, এরকম হতে পারে না? তো এই যে আপনার ডাটাগুলো, তো সেই ডাটাগুলো তো আমাদের পেজের থেকে আনতে হবে। তো দেখবেন যেই পর্যন্ত আপনার ডাটা থাকে সেই পর্যন্ত তার আগে লুপ থাকতে হবে, অর্থাৎ এই ডাটাটা আমরা আনবো কোথায় থেকে, কাস্টম ফিল্ড থেকে।
কাস্টম ফিল্ড কি জিনিস আমি বোঝাবো, সমস্যা নাই। কাস্টম ফিল্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসের আরেকটা পাওয়ার, সেই পাওয়ারটা ব্যবহার করা শেখাবো। তো কাস্টম ফিল্ড থেকে ডাটা আসবে, সেই জন্য আমাদের লুপটা থাকতে হবে তার উপরে, অর্থাৎ আপনার যেই ডাটাটা আপনি কাস্টম ফিল্ড থেকে আনতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে থাকা লাগবে। আচ্ছা, সামনে দুইজনই ব্যাপক মানে ঘুমাচ্ছে আর কি, তা আমি কি দাঁড় করাই রাখবো? হ্যাঁ, দুইজনই খুব ঘুমাচ্ছে আর কি। কান ধরো, কান ধরো, আপনিও কান ধরেন, কান ধরেন না, কান ধরো, পারো এই জন্য কান ধরো। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা ডাটাটা নিলাম। আচ্ছা, কে কে হাসলো দেখি, কে হাসলো? কেউ হাসে নাই না? আচ্ছা, গুড। তো এখানে আমরা কি করলাম, লুপটা উপরে নিয়ে গেলাম যাতে কাস্টম ফিল্ডের ডাটাটা আমরা পাই। অর্থাৎ আমাদের এখানে দেখেন, যদি এইখানে আমাদের ডাটা থাকলো এটা আমরা পোস্ট থেকে আনবো, তো সেক্ষেত্রে আমার এটা যদি লুপের বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু পাবে না, পাবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা লুপটা উপরে নিয়ে গেলাম। তো এখন এই পেজটাতে গিয়ে এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে স্যাম্পল পেজ, অর্থাৎ আমাদের এই থিম স্যাম্পল পেজে যদি যাই, সেক্ষেত্রে যদি দেখি যে এখানে স্যাম্পল পেজ পাচ্ছে, তারপরে এই যে পেজের কন্টেন্ট পাচ্ছে, তাহলে আমরা কি বুঝবো যে আমাদের পেজ পিএইচপি টেমপ্লেটটা কিন্তু কমপ্লিটেড, ঠিক আছে। পেজ পিএইচপি টেমপ্লেটটা আমরা কমপ্লিট করছি। তানভীর, কান ধরো। ও আচ্ছা, তো তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকুকে ডাইনামিক করবো। আচ্ছা, আপনারা এই অংশ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি ভিডিওটা সেভ করে ফেলি।